ভূত বাগানের কথামালায় আজ শুনবেন নির্মলেন্দু গৌতম রচিত গল্প নির্জন ফরেস্ট বাংলোয়। দুধারের ঘন বনের জমাট অন্ধকারের ভেতর থেকে হাওয়ার একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝি জেগে উঠেছে। তীক্ষ্ণ একটা শীষ দিয়ে শব্দটাকে কেউ বুঝি আরও তীব্র করে তুলেছে। গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা ভালো করে অনুভব করার চেষ্টা করছিল সজল, কিন্তু শব্দের উৎসটা ধরতে পারেনি। সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়েছে। না, এরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল। গাড়ির হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে। হাওয়ার কোনো খেলা কোনোখানে নেই। কি জানি, হয়তো বনের ভেতরে রাতে এরকম অস্বস্তিকর শব্দই জেগে ওঠে। বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলায় এমনভাবে গভীর বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছে। দুদিন আগে ডুয়ার্সের দমনপুরে এসেছিল সজল। ফরেস্ট ডিপার্টমেন্টে বড়সড় চাকরি করে বিস্তৃত ভাই সুরঞ্জন। বছর দেড়েক হলো সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে। বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন। আসলে সজল ছোটোবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে। দমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না, কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা দেখা যাবে। অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকু কম নয়, একথা লিখেছিল সুরঞ্জন। সময় পেলেই যাব, সুরঞ্জনের চিঠির উত্তর লিখেছিল সজল, কিন্তু কিছুতেই যাবার মতো সময় করতে পারছিল না। এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়েই চলে এসেছিল দমনপুরে। আসবার একটা কারণও আছে। মাসখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল। গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেবার ইচ্ছেটাও খেলা করছিল সজলের মনের ভেতর। দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভেতরে বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল। সুরঞ্জন যাই বলুক, বনের ভেতর সেই বেড়ানো অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে। বনের ভেতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করেছিল সুরঞ্জন। ছোট্ট একটা শহর জয়ন্তী। পাহাড়ের মজা আছে সেই ছোট্ট শহরে। একসময় জমজমাট ছিল জয়ন্তী। লাইমস্টোন কোম্পানির অফিস ছিল, প্রচুর লোকে যাওয়া আসা ছিল জয়ন্তীতে, প্রচুর গাড়িও চলাচলও করত। এখন সেই অফিস আর নেই, নির্জন হয়ে গেছে জয়ন্তী। আর সেই নির্জনতার জন্যেই এখন জয়ন্তীকে আরও ভালো লাগবে সজলের। কিন্তু থাকবার জায়গা কি পাওয়া যাবে? প্রশ্ন করেছিল সজল। জয়ন্তীতে একটা ফরেস্ট ডাকবাংলো আছে। সত্যি যদি সজল যেতে চায়, সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে বলেছিল সুরঞ্জন। সজল যেতে চেয়েছিল, আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাকবাংলোর। সকালের দিকে বেরিয়ে পড়বার কথা ছিল সুরঞ্জন, কিন্তু রাতে বন দেখবার জন্যেই সজল সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। বেশ ভালোই লাগছিল প্রথমটা। গাড়ির হেডলাইট, বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটাকেই অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শীষের শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছবার একটা তাড়া অনুভব করছে সজল। কটা বাজলো?
ঘড়ির কাঁটায় চোখ রেখে সজল দেখল 7:10। বনের ভেতরে সন্ধ্যার পর বুঝি গভীর রাত নেমে আসে। মনে মনে ভাবল সজল। গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের, কিন্তু এখন সেই ইচ্ছেটাকে মনের ভেতরে রেখে দিল। সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে। সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট বাংলো যাবার পথটা বলে দিয়েছিল, ঠিক সেভাবে ফরেস্ট বাংলোয় পৌঁছোতে খুব একটা অসুবিধাও হলো না সজলের। ফরেস্ট ডাক বাংলোর নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে দাঁড়ালো। স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল। গার্ডের দিকে তাকিয়ে বলল, আমার আসবার খবরটা নিশ্চয়ই তোমার কাছে আছে। হ্যাঁ সাব, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি। গার্ড বলল। সজল বলল, একটু দাঁড়াও। বলে গাড়ি থেকে ব্যাগটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে গাড়িটাকে লক করলো। তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, নাও চলো। চারিদিকের গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেন যেন ভৌতিক একটা বাড়ি মনে হচ্ছে। খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে, সে আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে। মনে হচ্ছে হারিয়ে যাওয়ার জন্যই যেন জ্বলেছে আলোটা। এখন কি আর কেউ বাংলোয় আছে? গার্ডের দিকে তাকিয়ে প্রশ্নটা করল সজল। না সাব, আজ কেউ নেই। গার্ড বলল। গার্ডকে আর কোনো প্রশ্ন করল না সজল। ফিরে গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় উঠে এলো। বারান্দায় প্রথম ঘরটাই সজলের জন্য। গার্ড সেই ঘরটার দরজা তালা খুলতেই বুঝতে পারল সজল। আসুন সাব। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড। ঘরে ঢুকলো সজল, দেখলো ঘরটাকে, এগিয়ে গিয়ে তারপরে টেবিলের উপরে রাখলো ব্যাগটাকে। গার্ড বলল, খানা বলতে হবে সাব। না, রাতের খানা আমি রাস্তায় খেয়ে এসেছি। সজল বলল। ঠিক আছে, কোনো দরকার হলে ডাকবেন, আমি ওপাশে ঘরটাতে থাকি। গার্ড বলল। সজল বলল, ঠিক আছে। আর দাঁড়ালো না সে, চলি সাব। বলে চলে গেল। ব্যাগটা থেকে জিনিসপত্র বার করতে হবে। ব্যাগের উপর ঝুঁকে পড়ে চেনটা টানল সজল। ঠিক সেই মুহূর্তে একটা তীব্র শীষের সঙ্গে বনের ভেতরে সেই আওয়াজের শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভিতরে লাফিয়ে নেমে পড়ল। ঝনঝন করে উঠল কাচের জানলাগুলো। কম পাওয়ারের আলোটার উপরে কেউ যেন কালো একটা ওড়না দোলাতে থাকলো। চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল। চোখ রাখল দরজায়, দেখল একটা কালো ছায়া দরজায় স্থির হয়ে আছে। মনে হলো জমাট সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে। পাথরের মতো স্থির হয়ে গেল সজল। মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভেতর দিয়ে শীতল স্রোত হয়ে তরঙ্গিত হতে থাকল। নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল। 2 হাত মুঠো করে শূন্যে তুলল। বাইরে থেকে উঁচু গলায় গার্ডের চিৎকার ভেসে এলো, ক্যা হুয়া সাব? সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো ডানা তৈরি করলো। দুলে উঠল সেই দানা দুটো। তীব্র সেই শীষের শব্দ তীব্র হলো আরও। সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চুরমার করে দিতে থাকলো সব কিছু। চোখ বন্ধ করলো সজল। বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁকে পড়তে থাকলো। ফের গার্ডের সেই চিৎকার ভেসে এলো, সাব ক্যা হুয়া সাব? ঝুঁকে পড়া সজল বুঝি উত্তর দেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সিঁড়ি বেয়ে পায়ের শব্দ উঠে আসছে। হ্যাঁ, সিঁড়ি বেয়ে সত্যি উঠে আসছে পায়ের শব্দ।
সেই পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সজলের ভেতর একটু একটু করে বুঝি চেতনা ফিরে আসছে। দরজায় এসে থামল সেই শব্দ। সোজা হয়ে দাঁড়ালো সজল। খানিকটা আচ্ছন্নভাবে চোখ রাখল দরজায়। গার্ড এসে দাঁড়িয়েছে। সজলের দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড। তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে। খানিকটা উদ্বিগ্ন গলায় বলল, আপনার কি শরীর ঠিক নেই সাহেব? না না, শরীর আমার ঠিক আছে। কোনো মতে বলল সজল। গার্ড বোধহয় বিশ্বাস করল না কথাটা। সজলের মনে হলো, কিন্তু যা ঘটেছে খানিক আগে সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে। ভাববে কোনো কারণে ভয় পেয়েছে সজল। এই বাংলোয় সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয়ই এই নির্জন ডাক বাংলোয় একা থাকতে বলতে পারত না। শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝাবার জন্য সজল ফের কিছু একটা বলবার চেষ্টা করল, কিন্তু তার আগেই গার্ড বলল, সাহেব, আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন? কেন? আমার আগে কি কেউ এখানে এসব কিছু দেখে ভয় পেয়েছে? খানিকটা চমকে উঠে প্রশ্নটা করল সজল। গার্ড হাসল, বলল, না সাহেব, এখানে এসে কেউ কখনো ভয় পাবার মতো কিছু দেখেনি। আমি এখানে 15 বছর আছি। মাঝে মাঝে একাও থাকতে হয় আমাকে। আমিও সব কোনদিন কিছু দেখিনি। তাহলে দারুণ ভয়টা কি তাকেই অনুসরণ করে ফরেস্ট বাংলো পর্যন্ত এসেছে? খানিক আগে দরজায় ভয়ঙ্কর যে কালো ছায়াটাকে দুলতে দেখল সজল। দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত। সেই কালো ছায়াটা কি সেই ভয়? তীব্র একটা ভয়ের তরঙ্গে সজল বুঝি আছড়ে পড়ল। কোনো রকম দুপা এগিয়ে এসে খাটের উপর বসল সজল। খাটের পাশে রাখা ছিল জলের বোতল ভরা ব্যাগটা। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে সজল বোতলটা বের করলো। ঢকঢক করে জল খেলো খানিকটা। স্থির চোখে সজলের জল খাওয়াটা দেখল গার্ড। তারপর হঠাৎ সজলের দিকে ঝুঁকে পড়ে বলল, একটা কথা বলবো সাহেব? বোতলটা ব্যাগে ভরে রাখতে রাখতে বলল, বলো। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় পাবার কিচ্ছু নেই। গার্ড বলল। সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ঠিক ধরতে পেরেছে। স্পষ্ট বুঝতে পারল সজল। এবার হঠাৎই গার্ড টান টান হয়ে দাঁড়ালো। হাত বাড়ালো সজলের দিকে, বলল, জলের বোতলটা আমায় দিন সাহেব, জল ভরে এনে দিচ্ছি। সত্যি বোতলটাতে জল ভরে আনা দরকার। যতটা জল আছে বোতলে সারা রাত তাতে চলবে না। ব্যাগ থেকে জলের বোতল বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল। বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আর একবার দেখে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল গার্ড। ভয়ে ভয়ে দরজার দিকে চোখ রাখল সজল। ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বুঝি বিপন্ন করল সজলকে। এরকম একটা ভয় তাকে যে তাড়া করে ফিরবে সজল তা ভাবতেই পারছে না। সজল যদি এখানে থেকে বেরিয়ে পড়ে এখন, কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল। অচেনা বন, পাহাড়, পথ, অন্ধকারে ডুবে আছে চারিদিকে। হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ড স্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ে, যদি এলোমেলো করে দেয় ফেরার পথ। সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তলিয়ে যাচ্ছিল। জলের বোতল নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো গার্ড। বোতলটা বেডসাইড টেবিলের উপর রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল, একটা কথা বলবো সাহেব? কি জানি কি বলবে গার্ড, মনে মনে ভাবল সজল। বলল, বলো। বাংলোর ভেতর কিছু একটা হয়েছে সাহেব, সেই জন্য ভয় পেয়েছেন আপনি, কিন্তু সেটা আমাকে বলছেন না। কথাটা বলতে গিয়ে গার্ডের মুখে
ভয়ের রেখা দেখতে পেল সজল। চমকে উঠল সজল, বলল, কি করে বুঝলে কিছু একটা বাংলোর ভিতর হয়েছে? সেটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না, তবে একটু বলে একটু থামলো গার্ড। চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল, কিছু ভাববেন না সাব, বন্দুক নিয়ে সারা রাত আমি পাহারা দেব। কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড। আচ্ছা চলি সাব, গুড নাইট। বলে প্রায় ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি করল না সজল। খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে কিছু সময় দাঁড়িয়ে রইল সেখানেই। তারপর পায়ে পায়ে এসে খাটের উপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল। মাত্র 8:30। কিন্তু 8:30তেই যেমন মধ্যরাতের সেই নৈঃশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে, সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে। বেডসাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেল সজল। গার্ড তার ভয় পাবার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি। তাহলে কি সজল যা দেখেছে গার্ডও তাই দেখেছে? সেই জন্যই ঠিক বোঝাতে পারেনি? সজলের সারা শরীরে বিদ্যুতের মতন ভয় খেলে গেল। মস্ত বড় কাচের জানলার দিকে চোখ ফেরালো সজল। অন্ধকারে ডুবে থাকা গাছগুলো বুঝি অশরীরী একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে। চোখ বুঝল সজল। তারপর জুতো শুদ্ধ পায়েই চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করল। কাল দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই এখান থেকে বেরিয়ে পড়বে জঙ্গলে, বেরিয়ে পড়বে সজল। এক মুহূর্ত আর এখানে থাকবে না। এখন রাতটা শুধু ভালোই ভালো কেটে গেলে হয়। অবশ্য একটা ব্যাপার নিশ্চিত, রাতটা জেগেই পাহারা দেবে গার্ড। তেমন কিছু ঘটে যাবার আগেই সাহায্য পাওয়া যাবে তার। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল তা সে টেরও পেল না। হঠাৎ প্রবল একটা কিসের শব্দে লাফিয়ে উঠে বসল সজল। নিজের অজান্তেই 2 হাত মুঠো করে নিজেই বুঝি আঁকড়ে ধরার চেষ্টা করল। স্পষ্ট বুঝতে পারল বাংলোটার চারিদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে। ডানার শব্দ ছড়িয়ে পড়েছে ঝড়ো হাওয়ার শব্দের মতো। দারুণ একটা আতঙ্কে কাচের জানলার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বুঝবার চেষ্টা করল সজল। ঠিক সেই মুহূর্তে কালো একটা জমাট ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়ল জানলার কাচের ওপর। ঝনঝন করে ভেঙে পড়ল জানলার কিছু কাচ। সেই ভাঙা কাচের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা 2টো দাঁত বেরিয়ে এলো। কি তীব্র, কি দারুণ ভয়ঙ্কর সেই 2টো দাঁত! সজলের সমস্ত শরীর শব্দহীন, বোধহীন গভীর এক শূন্যতায় ডুবে যেতে থাকলো একটু একটু করে। সেই ভয়ঙ্কর দাঁত 2টো ক্রমশ বুঝি এগিয়ে আসছে সজলের দিকে। দারুণ তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠেছে দাঁত 2টো। চিৎকার করে সজল গার্ডকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। লাফ দিয়ে নামতে চাইল খাট থেকে, নামতে পারল না কিছুতেই। হঠাৎ একটা গুলির শব্দ রাতের অন্তহীন নৈশব্দকে খান খান করে ভেঙে দিল। নিজের অজান্তেই লাফিয়ে উঠল সজল। জানলার দিকে তাকিয়ে দেখল কাচের উপরে সেই জমাট অন্ধকার। তার দানা 2টো ঝাপটে শূন্যে উঠল মুহূর্তের জন্য। তীব্র সে শীষের শব্দ তীব্রতর হলো। ফের ঝড়ো হাওয়ার শব্দ ভয়ঙ্করভাবে বাংলোর উপর ঝাঁপিয়ে পড়ল। না, আর সহ্য করতে পারছে না সজল। নিজের অজান্তেই 2 চোখ বুঝল। নিশ্চয়ই সেই কালো অন্ধকারের ওপর থেকে নেমে আসা দেখেছে গার্ড। দেখেছে জানলার ওপর ঝাঁপিয়ে পড়তে। গুলিও ছুঁড়েছে জানলার ওপরে ঝাঁপিয়ে পড়বার পরেই। সেই গুলির শব্দই শুনেছে সজল। কি জানি কি হবে শেষ পর্যন্ত। অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভেতর থেকে। কত রাত এখন! চোখ খুলল সজল। অসম্ভব ভয়ে ভয়ে জানলার দিকে চোখ ফেরালো। না,
জানলায় সেই জমাট অন্ধকারটা আর নেই। ভাঙা কাচের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকু শুধু দেখা যাচ্ছে। এবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণভাবে। ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করা তীব্র একটা আত্মচিৎকার ভেসে এলো। মনে হলো কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল। ঝুঁকে পড়ে দু হাতে কান দুটো চেপে ধরল, কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না। দারুণ রকমের একটা দুঃস্বপ্ন ভেতরে ক্রমশ ডুবে যেতে থাকলো। তবু কোনো রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করলো নিজেকে। এমনিভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে কে? আচ্ছা, গার্ডের কিছু হয়েছে? না, গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কোনো থাকবার কথাও নয়। এরকম চিৎকার সে ছাড়া করবেই বা কে? আর কিছু ভেবে উঠবার আগেই হঠাৎ থেমে গেল সেই চিৎকার। সেই শীষের শব্দ যেন জান্তব উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো। এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শীষের শব্দ। তারপর এক অনন্ত নৈঃশব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে। সজলের মনে হলো সে এবার ঠিক মরে যাবে। দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের। চোখ তুলে ছাদের দিকে তাকালো সজল। কি যেন খুঁজতে চেষ্টা করলো সেখানে। জানলায় ঝুলতে থাকা কাচের একটা টুকরো হঠাৎ মেঝের উপরে শব্দ করে পড়ল। অনন্ত নৈঃশব্দের মধ্যে যেন ঘরের ভেতরের চাঁদ, দেওয়াল, ছাদ আর মেঝের উপর প্রতিধ্বনিত হলো সেই শব্দ। সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের ভেতর। টান টান হয়ে বসলো সজল। হাত বাড়িয়ে তুলে নিল জলের বোতলটা, ঢক ঢক করে বেশ খানিকটা জল খেলো। বাকি জলটুকু ঢেলে দিল মাথায়। একটু একটু করে নিজে কি ফিরে পাচ্ছে সজল? হ্যাঁ, একটু একটু করে সত্যি সজল নিজেকে ফিরে পাচ্ছে। নিজের অজান্তেই সজল চোখের সামনে হাতটা তুলে চোখ রাখলো ঘড়ির উপর। 2:20। সজল এবার একটু সরে এসে খাট থেকে নেমে দাঁড়ালো। অনেক দিন অসুখে ভুগে উঠলে যেমন হয় ঠিক তেমনি মনে হচ্ছে তাকে। গার্ডের খবরটা একবার নেওয়া উচিত। হঠাৎই মনে হলো সজলের। দরজার দিকে তাকালো একবার, বড় করে শ্বাস নিল একটা, তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে। উত্তেজনায় তোলপাড় হচ্ছে বুকের ভেতরটা। তবু নিজেকে নিজেই অতিক্রম করলো সজল। হাত বাড়িয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে এক রাশ এলোমেলো ঝড়ো হাওয়া বুঝি ঝাঁপিয়ে পড়ল সজলের শরীরে। শিউলে উঠল সজল। স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ বাড়ালো বাইরে। নির্জনতা যেন ভয়ঙ্করভাবে তরঙ্গিত হচ্ছে চারিদিকে। এভাবে যে ভয়ঙ্কর উঠতে পারে নির্জনতা, সজল বুড়ি তা ভাবতেও পারছে না। আবার বারান্দার মৃদু আলোটুকু রাতের হালকা কুয়াশায় ডুবে আছে। বারান্দা ছাড়িয়ে বাংলোর প্রান্তরে নামতে পারছে না আলোটুকু। দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটুকু বারান্দায় এসে থমকে গেছে। কিন্তু গার্ড কোথায়? গুলি ছুঁড়ে কখনোই সে মিলিয়ে যেতে পারে না। দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞাসা করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে। গার্ডকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল? ডাকাই তো উচিত। মনে মনে কথাটা ভেবে সজল দুপা এগিয়ে এলো। তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলো গার্ডকে। সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গণ থেকে তীব্র সেই শীষের শব্দ চারিদিকে ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ে উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভরে দিল। কোনো রকমে দুপা এগিয়ে এলো সজল। বারান্দার রেলিং ধরে সামলে নিল নিজেকে। তারপর দু চোখ বুজে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল। রেলিংয়ের ওপর আরও খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকার ভিতরেই চোখ বাড়ালো কিছু বুঝবার জন্য। সঙ্গে সঙ্গে বুঝি
নিঃশ্বাসও বন্ধ হয়ে এলো সজলের। সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গণের ওপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানার উপর চেপে ধরে আছে। ধীরে ধীরে দুলছে ডানা দুটো, অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে প্রাঙ্গণের পুরো অন্ধকারটাকে। ফের তেমনি ভাঙা গলায় গার্ডকে ডাকলো সজল। না, কোনো উত্তর এলো না। খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল। হঠাৎ সজল দেখল সেই দানা দুটো আরও জোরে জোরে দুলতে দুলতে ভেসে উঠল আস্তে আস্তে। চতুর্দিকে সমস্ত অন্ধকার যেন ভর করছে সেই ডানায়। বাতাস যেন সেই ডানার সঙ্গী হলো। গাছপালার ভেতরে অসংখ্য পাখি ডেকে উঠল একসঙ্গে। ডানা দুটো উড়তে উড়তে দুবার প্রদক্ষিণ করলো বাংলোটাকে। তারপর হঠাৎ তীব্র বেগে উত্তরের পাহাড়ি অরণ্যের কুয়াশায় হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টিয়ে গেল আশ্চর্যভাবে। কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারীন একটা অনুভব ভরে দিল সজলকে। এবার বাংলোর প্রাঙ্গণের দিকে চোখ রাখল সজল। প্রাঙ্গণের অস্বচ্ছ অন্ধকারে চিত হয়ে শুয়ে আছে কে? তীব্র একটা ভয় সজল ঝুঁকে পড়ল সেদিকে। মাথার টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেলল গার্ডকে। তাহলে গার্ডকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো। আর এক মুহূর্ত দেরি করল না সজল। টান টান হয়ে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে বারান্দা থেকে নেমে এলো। ফের একবার চিত হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে এসে ঝুঁকে পড়ল গার্ডের শরীরের উপর। ঝুঁকে পড়েই আতঙ্কে লাফিয়ে উঠল। মৃত্যু যন্ত্রণায় বিস্ফোরিত গার্ডের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে। হা হয়ে আছে মুখটা। বন্দুক আর টর্চটা পড়ে আছে পাশে। না, গার্ড আর বেঁচে নেই, স্পষ্ট বুঝতে পারল সজল। প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়েও সজল পালাতে পারল না। কোনো রকমে পাশে পড়ে থাকা গার্ডের টর্চটা তুলে গার্ডের মুখের উপর আলো ফেলল। চমকে উঠল সঙ্গে সঙ্গে। গার্ডের গলার দুদিকে গভীর দুটো ক্ষত, রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোয়। মুহূর্তে সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল। তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো, যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলের পেছন পেছন ছুটে বেড়াচ্ছিল, সেটা আসলে একটা ভাম্পায়ার, রক্তচোষা বাদুড়। শেষ পর্যন্ত গার্ডের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তৃষ্ণা মিটিয়েছে। অথচ আশ্চর্য, বনের ভেতর ঢোকার পর থেকেই সে তো অনুসরণ করে এসেছিল সজলকে। তাহলে কি জানলায় জমাট অন্ধকারে ঝাঁপিয়ে পড়তে দেখেই গুলি ছুঁড়েছিল বলেই ক্রোধের সজলকে ছেড়ে গার্ডের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তচোষা বাদুড়টা? সজলের বদলে গার্ডের রক্তেই কি সে তার তৃষ্ণা মিটিয়েছে? ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউরে উঠল সজল। না, নিজেকে বুঝি আর ধরে রাখতে পারছে না সজল। ফের একবার গার্ডের গলার সেই ক্ষতটা দেখল। তাকালো আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফোরিত হওয়া গার্ডের মুখের দিকে। কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল সজল তাও টের পেল না। অন্ধকারে ডুবে থাকা নির্জন ফরেস্ট বাংলোর প্রাঙ্গণে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রৌদ্রময় সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে থাকলো।